This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এবার নজর রাখবো আমরা সন্দেশখালী থেকে। সন্দেশখালী নাজাটে সেখানে ভেড়ি নিয়ে গোলমাল চলছিল এবং সেখানে পরিস্থিতি সামাল দিতে গিয়ে আক্রান্ত হলেন খোদ উর্দিধারী এক পুলিশ কর্মী সহ আহত হয়েছেন 3 জন। আর এখানেই প্রশ্নটা উঠছে যে শাহজাহান শাকরেত মুসা মোল্লার বিরুদ্ধে অভিযোগ ছিল এই ভেড়ি জবরদখলের, সেখানে যায় পুলিশ এবং তারপর পুলিশকে আক্রান্ত হতে হয়। আপনাদের খেয়াল থাকবে 2024-এর এই জানুয়ারিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা সেখানে তাদের এই আক্রমণের শিকার হতে হয়েছিল এই সন্দেশখালীতে এবং তারপর আবার পুলিশ অর্থাৎ আরো একজন উর্দিধারী। এত সাহস হয় কি করে? কারা করেন এই আক্রমণ? বারংবার একাধিক প্রশ্ন উঠে আসছে এই সমস্ত কিছু নিয়ে। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আর সত্যজিতের কাছে যাব, তবে তার আগে আপনাদের খেয়াল থাকবে। দেখুন, একদিকে দেখাচ্ছি নাজাটে আক্রান্ত পুলিশ, অর্থাৎ এই আজকে 3 তারিখ 3রা জানুয়ারি সেখানে ভেড়ি সংক্রান্ত সমস্যা এবং সেই সমস্যার সমাধানে গিয়ে উর্দিধারীদের খোদ আক্রান্ত হতে হচ্ছে। এবং 1 বছর আগে যদি আমরা ফিরে তাকাই, সন্দেশখালীতে আক্রান্ত হয়েছিলেন ইডি আধিকারিকরা, সেটা জানুয়ারির 5 তারিখের ঘটনা ছিল। সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে। সত্যজিৎ, বারংবার উর্দিধারীদের আক্রমণের শিকার হতে হচ্ছে, কারা রয়েছেন এর পিছনে, কাদের বিরুদ্ধে অভিযোগ? আমরা যদি 2014 5ই জানুয়ারির কথা বলি এবং তার পরবর্তীতে গতকালের যে 2026-এর ঘটনা, সেখানে দেখা যায় যে সেই সময় সেন্ট্রাল ফোর্স যারা ছিলেন তারা আক্রান্ত হয়েছিলেন। অনুরূপভাবে আবারও কিন্তু পুলিশ এবার আক্রান্ত হলো এবং 2 ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে শাহজাহান অনুগামী তাদের বিরুদ্ধেই কিন্তু অভিযোগ। এক্ষেত্রে দেখা যায় যে 4 বিঘার একটি জমি, দীর্ঘদিনের সমস্যা এবং 2014 সালে কার্যত এই জমির রেকর্ডভুক্ত নাম আসে বাপন গাজী, যার পরিচয় তার নামে সেই জমির দখলদারি তার নামে রেকর্ড হয়। কিন্তু যেটুকু অভিযোগ যে এই বাপন গাজী কোনো রকম ভাবে সেই জমিতে উঠতে পারছিল না। প্রশ্নটা উঠছে ঠিক 1 বছর আগে, অর্থাৎ 5ই জানুয়ারি 2024-এ শাহজাহানের 2 বছর আগে অর্থাৎ 2024-এর ঘটনা। সেখানে যখন শাহজাহানের অনুগামীদের উপর অভিযোগ উঠছে ইডি আধিকারিকদের উপর হামলা, তাহলে আজকে যে ঘটনাটা ঘটলো উর্দিধারী পুলিশকে আক্রান্ত হতে হলো নাজাটে, কাদের বিরুদ্ধে অভিযোগের তীর? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে সেই বিষয়টা কি স্পষ্ট হয়েছে? এখন স্থানীয় এবং পুলিশ সূত্রে আমরা যতটুকু জানতে পারছি যে এবারও কিন্তু অভিযোগ শাহজাহান অনুগামীর বিরুদ্ধে, অর্থাৎ যে এই মুসা মোল্লা এবং তার 3 ভাই অর্থাৎ মোট 4 ভাইয়ের নামে অভিযোগ হয়েছিল। বাপন গাজী অভিযোগ করেছিলেন যে জোর করে তার জমি দখল করে রেখে দিয়েছেন, সেই জমি তিনি দখলে যেতে পারছেন না। এই মোসা শেখ এবং তার ভাইয়েরা প্রত্যেকেই শাহজাহানের অনুগামী। শুধুমাত্র তাই নয়, মোট যে 9 জনকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে সেই 9 জনই তৃণমূলের অনুগামী বলেই কিন্তু আমরা জানতে পারছি এবং প্রত্যেকেই শাহজাহানের অনুগামী, তৃণমূল কংগ্রেস সমর্থক। অর্থাৎ বলা যেতে পারে যে ঘটনা সিআরপিএফ এর উপরে ঘটেছিল, পরবর্তীতে আবারও পুলিশের উপর আক্রমণ এবং 2 ক্ষেত্রেই শাহজাহান অনুগামীদের বিরুদ্ধে কিন্তু অভিযোগ উঠছে। সত্যজিৎ, নজর থাকবে আমাদের। আপাতত তোমাকে ধন্যবাদ। যে পুলিশ নির্লজ্জভাবে শিক্ষককে মারে, যে পুলিশ মহিলাদের চুলের মুঠি ধরে গাড়িতে তোলে, যে পুলিশ সাধুকে মারে, সেই পুলিশ যখন লুঙ্গি বাহিনীর কাছে লাথি খায়, দে আর পেড বাই দেয়ার ওন কয়েন। যারা মারলো তারা সব তৃণমূলী, তারা সব শাহজাহানের আত্মীয়। শাহজাহানের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় একদম বিধানসভায় লড়াই করে, আপনাদের চ্যানেলে বসে লড়াই করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই শাহজাহানের লোকেরাই আজকে পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশকে মারল। পুলিশ নীরব, ওই 4-5টাকে লোক দেখানো ধরবে, 2 দিন 3 দিনের মধ্যে বেল হয়ে যাবে। এই ঘটনা যদি উত্তরপ্রদেশে হতো, তারপর পুলিশ আর একটা রিল করে দেখাতো তাদের কি অবস্থা করা হয়েছে। ফলে আইনকে নিয়ে কেউ আর ছেলে খেলা করার এই সুযোগ পেত না। কারা বলছে জ্ঞানের কথা? এই রাজ্যের বুকে আইনের শাসন আছে, তাই অন্যায় যে করে তার রং দেখে না, দল দেখে না, তাকে পুলিশ গ্রেপ্তার করে ব্যবস্থা নেয়। এক্ষেত্রেও ব্যবস্থা নেওয়া হচ্ছে। কাদের মুখে আইন শৃঙ্খলা নিয়ে কথা শুনবো? বিজেপির মুখে, যারা সারা ভারতবর্ষে কি উদাহরণ দেখিয়েছে, তাদের মুখ থেকে আইন শৃঙ্খলা নিয়ে কথা শুনতে হবে? পশ্চিমবঙ্গে আইনের শাসন আছে, তার জন্যই বাংলার মানুষ মমতাদি সরকারের পাশে থাকে। হাজার মিথ্যের ন্যারেটিভ দিয়ে ওটাকে ভাঙা যাবে না।
যারা করছে তারা ঠিক করছে না। নিশ্চিতভাবে আইনগত যা যা ব্যবস্থা আছে মানে প্রশাসন সেভাবে আইনগতভাবে স্ট্রংলি ব্যবস্থা নেওয়া উচিত বলে আমি মনে করি। আইন সবার জন্য সমান। আইন দেশের প্রধানমন্ত্রী যেমন আর দেশের একজন সাধারণ নাগরিক তেমন। ফলে নিশ্চিতভাবে পুলিশ যদি মনে করে কোনো প্রধানকে কোনো সভাপতিকে ডেকে এমএলএ কে ডেকে জিজ্ঞাসা করবে, করতেই পারে, এক্ষেত্রে কোনো বাধ্যবাধকতা নেই। তবে এই প্রথম না, এর আগেও একাধিকবার পুলিশের উপর আক্রমণের মতো ঘটনা ঘটেছে। দক্ষিণ দিনাজপুর, বাঁকুড়া, ডোমকল, জয়নগর, একাধিক জায়গায় দেখুন সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঘাটাল, ভাঙড়, বিভিন্ন জায়গায় আক্রান্ত হতে হয়েছে উর্দিধারীকে, পুলিশকে। তাদের 2019 সাল থেকে যে চরম অত্যাচার, নারীদের উপর চরম অত্যাচার, মনে হয়নি আপনার বাড়ির পরিবারে মনে হয়নি, আমার মনে হয়নি যে এই স্বাধীনতা আমরা চাইনি? মা বোনেদের যেভাবে ইজ্জত ওখানে লুণ্ঠন করা হয়েছে, যেভাবে খুন করার পরে শাহজাহান আজকে সিআইডি আজকে তাদেরকে অ্যাকুইটেড করে দিয়েছিল, এই শাহজাহানের নেতৃত্বে জেলে থেকে কিছুদিন আগে হত্যা হলো, তাহলে এগুলো তো হবেই। কারণ একটা তো পুলিশের আজকে রাজ্য সরকারের এক সংখ্যক পুলিশ তো এই সমস্ত ক্রিমিনালদের শেল্টার দিচ্ছে, তাদের রেজিস্ট্রে যে কেসগুলো হচ্ছে সেই কেসগুলোর সমস্ত ভাওতামির করে আজকে কেসগুলোকে আজকে হাস্যাস্পদ করে দিচ্ছে। স্বাভাবিক কারণে হবে, পুলিশের কোনো এক্সিস্টেন্স নেই। আরো একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের দেব। বালি পাচার মামলাতে এবার চার্জশিট পেশ করলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি। 18 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। তরুণ শরফ সহ 18 জনের নাম ইডি চার্জশিটে রয়েছে। আমার সহকর্মী সুজয় পাল এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে। সুজয়, এখনো পর্যন্ত এই চার্জশিট পেশের বিষয়ে আর কি কি তথ্য সামনে আসছে? দেখো, বালি পাচার মামলায় অরুণ সরাফ গ্রেফতার হওয়া 57 দিনের মাথায় বিশেষ ইডি আদালতে চার্জশিট জমা করা হলো এবং ইডির তরফ থেকে আদালতে দাবি করা হয়েছে যে এখনো পর্যন্ত তদন্তে 145 কোটি টাকার দুর্নীতির হদিশ তারা পেয়েছেন। তদন্ত আরো চলছে, সেক্ষেত্রে টাকার অঙ্ক আরো বাড়তে পারে, সেটা সাপ্লিমেন্টারি চার্জশিটে উল্লেখ করা হবে। এবং যে 4 জনের নাম মূলত ব্যবহার করা হয়েছে তারা একজন অরুণ সরাফ এবং অরুণ সরাফেরই যে সংস্থা জিডি মাইনিং, সেই সংস্থারই বাকি 3 কর্মীর নাম রয়েছে। এছাড়াও 14টি বিভিন্ন সংস্থার নাম রয়েছে, বেসরকারি সংস্থা, যে সংস্থার নামে এই টাকা, এই দুর্নীতির কালো টাকা সাদা করানো হয়েছে, অর্থাৎ শেল কোম্পানিতে টাকা ঘুরিয়ে সেই টাকা সাদা করা হয়েছে, তেমনটাই দাবি করা হচ্ছে। মোট 4700 পাতার চার্জশিট, যাতে 9 জনের সাক্ষী রয়েছে, 9 জন জিডি মাইনিং সংস্থা এবং সেখানকার প্রত্যক্ষ পরোক্ষভাবে যারা যুক্ত তাদেরই সাক্ষ্যের উপর ভিত্তি করেই এই তদন্ত করা হয়েছে। এবং ইডির তরফ থেকে দাবি করা হয়েছে যে বালি তোলার ক্ষেত্রে সরকারি যে নিয়ম, সেই নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে সরকারি নথি জাল করে, কিউআর কোড স্ক্যানার জাল করে বিপুল পরিমাণে বালি তোলা হয়েছে, অবৈধভাবে সেটাকে স্টোর করে রাখা হয়েছে এবং পরবর্তীতে রাজ্যের অন্য জায়গায় বালি বিক্রি করা যায়। অর্থাৎ সারা রাজ্য জুড়ে বালি পাচারের একটা নেটওয়ার্ক তৈরি করেছিল এই জিডি মাইনিং সংস্থা, যার মাথায় রয়েছেন অন্যতম এই অরুণ সরাফ। সুতরাং তার বিরুদ্ধে এই চার্জশিট দাখিল করা হয়েছে এবং যাদের যাদের নাম রয়েছে, যে সংস্থার নাম রয়েছে, তাদের বিরুদ্ধে যাতে আদালত সমন জারি করে সেটাও আদালতের কাছে আবেদন জানাচ্ছে ইডির তরফ থেকে। ফলে এটা প্রথম চার্জশিট। ইডির দাবি যে এরপরেও তাদের তদন্ত চলছে এবং তারা সেই সাপ্লিমেন্টারি চার্জশিটও পরবর্তীতে দাখিল করবে এই বালি পাচার মামলায়। শুভজিৎ, বেশ, ধন্যবাদ সুজয়। আমি দর্শকদের আরও একবার জানাবো, বালি পাচার মামলাতে এবার চার্জশিট পেশ করলো ইডি। 18 জনের বিরুদ্ধে চার্জশিট পেশ করেছে ইডি। মোট 18 জনের বিরুদ্ধে, এই 18 জনের মধ্যে অরুণ সরফ সহ 18 জনের নাম রয়েছে এই চার্জশিটে। জিডি মাইনিং সংস্থা ডিরেক্টর এই অরুণ সরফ। বিধানসভা ভোট এই বঙ্গে আপনারা জানেন 2026 এবং তার আগে এই পুরো প্রধানের গ্রেফতারি নিয়ে রীতিমতো তপ্ত রাজনীতি। আর বশ্যতা স্বীকার না করে পুলিশকে ব্যবহার, তৃণমূল কংগ্রেসের এমনই দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আর সেই সঙ্গে ধৃত পুরপ্রধান স্বপন নায়কের পাশে থাকার বার্তা শুভেন্দু অধিকারী। দুর্নীতি তৃণমূল যাদেরকে পার্টি থেকে তাড়ায় তাদের গায়ে দুর্নীতি পুলিশকে ব্যবহার করা হয়েছে। স্বপন নায়ক হাইকোর্টে গেছে, এরা হাইকোর্টকে বুড়া আঙ্গুল দেখিয়ে গ্রেপ্তার করেছে। স্বপন নায়কের সঙ্গে আমরা নৈতিক সমর্থন দেব, পূর্ণ সমর্থন আমাদের আছে। স্বপন নায়ককে ওদের বশ্যতা স্বীকার করেনি বলে পুলিশকে ব্যবহার করা হয়েছে এবং 12,000 ভোটে অগ্নিমিত্রা পাল লিড নিয়েছিলেন লোকসভায়। আমরা এবারে 30,000 ভোটে জিতবো, আপনি লিখে রাখুন। আপনারা শুনলেন বিধানসভা ভোটের মুখে এগরার পুরপ্রধানের গ্রেফতারি নিয়ে রীতিমতো তপ্ত রাজনীতি। বশ্যতা স্বীকার না করায় পুলিশকে ব্যবহার,
তৃণমূল কংগ্রেসের এমন দাবি করছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমরা ইতিমধ্যে যোগাযোগ করতে পেরেছি, অখিলগিরি রয়েছেন আমাদের সঙ্গে। অখিল বাবু, শুভেন্দু অধিকারী বলছেন যে তৃণমূল কংগ্রেসের বশ্যতা স্বীকার না করায় সেই কারণেই পুলিশকে ব্যবহার করে স্বপন নায়েককে গ্রেফতার করা হয়েছে, এবং বিরোধী দলনেতা বলেছেন যে তারা অর্থাৎ বিজেপি স্বপন নায়েকের পাশেই আছে। আপনার প্রতিক্রিয়া চাইব। স্বপন নায়েকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ছিল, তার জন্যই তাকে অ্যারেস্ট করেছিল। তার বিরুদ্ধে মামলা হয়েছিল, তো দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছিল, তার জন্যই অনারেই তো তাকে অ্যারেস্ট করা হয়েছে। শুভেন্দু অধিকারী তো দুর্নীতিগ্রস্ত লোকেদের পাশেই থাকে, ও আমাদের দলকে ভাঙাবার চেষ্টা করছে, কিন্তু সেটা কোনো লাভ হবে না। ধন্যবাদ অখিল বাবু। পুরপ্রধান স্বপন নায়েক, তাকে গ্রেফতার করতেই এগরা সরগরম। 14 আসনের এগরা পুরসভার তাহলে ভবিষ্যৎ কি, এই প্রশ্নটা সামনে আসছে। তৃণমূলের 7 আসন থাকলেও স্বপনের গ্রেফতারির পর আসন সংখ্যা কিন্তু 6 হয়ে গেল। এগরা পুরসভায় বিজেপির ঝুলিতে 5টি আসন, কংগ্রেস আর নির্দলের ঝুলিতে 1টি করে আসন। ফলে পুরসভার রাশ এবার কার হাতে সেটা নির্ভর করছে কংগ্রেস এবং নির্দল তারা কি অবস্থান নেয় সেই দিকে। স্বপন নায়েক গ্রেফতার হতেই ইতিমধ্যে হিসেব শুরু হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে। সূত্রের খবর, কংগ্রেস এবং নির্দলকে কাছে টেনে বোর্ড দখলে বিজেপিও মরিয়া। দুর্নীতিগ্রস্ত যত লোক তৃণমূল কংগ্রেসে থেকে যারা দুর্নীতি করেছেন, দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছেন, দলের কাছে ধরা পড়েছেন, সেই সমস্ত মানুষজনকে বিজেপি শেল্টার দেয়। তারই লক্ষণ আপনারা দেখতে পারেন, দুর্নীতিগ্রস্ত লোক অ্যারেস্ট হয়েছে, এতে দুঃখ পাওয়ারও কিছু নেই। যারা দুর্নীতি করবেন তাদের স্থান শ্রীঘরে হবে, এটাই স্বাভাবিক। বিজেপি দুর্নীতিগ্রস্ত স্বপন নায়েককে কেন শেল্টার দিচ্ছে? বিজেপির কাউন্সিলরদের নিয়ে স্বপন নায়েক কেন অনাস্থা প্রস্তাবে এসেছিলেন? দুর্নীতিগ্রস্ত লোকেদের তো ঠাঁই দেয়, স্থান দেয় বিজেপি। কোম্পানির মালিককে ঠিকমতো তোলা না দিতে পারলে তো তার কর্মচারীর যা শাস্তি হওয়ার তাই তো হবে। আসলে তৃণমূলের ভেতরে এখন তৃণমূলের কর্মীরাও নিরাপদ নয়। তৃণমূলের সাধারণ কর্মী থেকে তৃণমূলের নেতারা যারা তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবে তাদেরকে পুলিশ লেলিয়ে তাদের উপর আক্রমণ করে, তাদেরকে কখনো কেসের ভয় দেখিয়ে বিভিন্নভাবে গুন্ডা মস্তান দিয়ে তাদেরকে লাইনে আনার চেষ্টা হবে। মামলা মিথ্যা কি সত্যি সে বিচার করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির না। বিচার করার জন্য ভারতীয় সংবিধান মেনে কোর্ট রয়েছে, আদালত রয়েছে, সেখানে সত্যি কি মিথ্যা মামলার প্রমাণ হবে। ভারতীয় জনতা পার্টির মুখে এই ধরনের কথা মানায় না। যখনই কোনো দুর্নীতি সামনে আসবে, সেই দুর্নীতিকে নিয়ে সবর হবেন। কত তারিখে কমপ্লেন হয়েছে সেটা আপনারা দেখলে বুঝতে পারবেন, কদিনের মধ্যে তিনি গ্রেপ্তার হলেন সেটা দেখলে বুঝতে পারবেন। পুলিশের কাছে কমপ্লেন না থাকলে পুলিশ তো আর কাউকে গ্রেপ্তার করবে না।